নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন মুন্সী প্রেমচন্দের লেখা গল্প নতুন বিয়ে। দেহটা আমাদের পুরনো বটে, কিন্তু তাতে সবসময় নতুন রক্ত বইতে থাকে। এই নবীন রক্তপ্রবাহের উপরেই আমাদের জীবন নির্ভরশীল। জগৎ সংসারের এই চিরন্তন নিয়মে এই নবীনতা দেহের প্রতি অণুতে পরমাণুতে তারের ঝংকারের মতো ঝংকৃত হতে থাকে। আর তাই 100 বছরের বুড়িও বিয়ের কোণে বউ সেজে বসে। লালা ডঙ্গামল যেদিন নতুন বিয়ে করেছেন, সেদিন থেকে তার যৌবন নতুন করে জেগে উঠেছে। প্রথম পক্ষের স্ত্রী যতদিন বেঁচে ছিল, বাড়িতে উনি খুব কমই থাকতেন। সকাল থেকে বেলা 10টা-11টা অবধি তো পূজা অর্চনা নিয়েই কাটাতেন। তারপর খেয়ে দিয়ে দোকানে চলে যেতেন। দোকান থেকে রাত 1টা নাগাদ বাড়ি ফিরতেন। ফিরে ক্লান্ত অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়তেন। লীলা যদি কোনোদিন আর একটু সকাল করে আসতে বলতো, তাহলে রেগে মেগে বলতেন, তোমার জন্য কি দোকান টোকান সব ছেড়ে ছুড়ে দেব, না রুজি রোজগার বন্ধ করে দেব? এখন আর সেদিনকাল নেই যে একটি ঘট ভরে জল দিয়েই মা লক্ষ্মীকে তুষ্ট করা যাবে। আজকাল ওর দৌড়ে মাথা খুললেও ওর মন পাওয়া যায় না। শুনে লীলা বেচারি চুপ করে যেত। 6 মাস আগেকার কথা। লীলার জ্বর হয়েছিল। লালাজি দোকানে যাবার সময় সে ভয়ে ভয়ে বলেছিল, শোনো, শরীরটা আমার আজ ভালো নেই, একটু তাড়াতাড়ি করে বাড়ি এসো। ডঙ্গামল পাগড়িটা খুলে খুঁটিতে টাঙিয়ে রাখল, রেখে বলল, আমি বাড়িতে বসে থাকলে যদি তোমার শরীর ভালো হয়ে যায়, বেশ, তাহলে আমি দোকানে যাব না। লীলা হতাশ হয়ে বলল, দোকানে যেতে তো আমি বারণ করছি না, আমি শুধু একটু সকাল সকাল বাড়ি আসতে বলছি। আমি কি তাহলে দোকানে বসে বসে মজা ওড়াই? লীলা এ কথার কি উত্তর দেবে? স্বামীর এমন স্নেহহীন ব্যবহার ওর কাছে এই নতুন নয়। ইদানিং কয়েক বছর ধরে তার রূঢ় অভিজ্ঞতা হচ্ছিল যে এ সংসারে তার কোনো কদর নেই। প্রায়ই এসব কথা নিয়ে সে চিন্তা ভাবনাও করে, কিন্তু নিজের কোনো অপরাধ খুঁজে পায় না। স্বামীর সেবা যত্ন আজকাল সে আগের চেয়ে অনেক বেশি করে। স্বামীর কাজকর্মের চাপকে হালকা করার জন্য সবসময় চেষ্টা করে থাকে, সবসময় হাসি খুশি থাকে। কোনোদিন স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে না। যৌবন যদি তার ঢলে পড়ে থাকে, তো তাতে আর অপরাধটা কোথায়? কারই বা যৌবন চিরকাল টিকে থাকে? আজকাল যদি তার স্বাস্থ্য ততটা ভালো না থাকে, তবে তাতেই বা তার দোষটা কোথায়? বিনা দোষে ওকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? বরং এটাই তো স্বাভাবিক যে 25 বছরের সাহচর্য এতদিনে আত্মিক ও মানসিক সাযুজ্য সৃষ্টি করবে, যা দোষকেও গুণ করে তুলবে, যা পাকা ফলের মতো অনেক বেশি রসালো, অনেক বেশি মিষ্টি, অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। কিন্তু লালাজির বণিক হৃদয় প্রতিটি বস্তুকে বাণিজ্যের তুলাদণ্ডে মেপে দেখে। বুড়ো গায়ে যদি দুধই না দিতে পারে, বাচ্চা না দিতে পারে, তাহলে তার জন্য পিঁজরাপোল তো সবচেয়ে প্রশস্ত স্থান। লালাজির মতে লীলার পক্ষে তো এই যথেষ্ট যে সে সংসারের গৃহকর্ত্রী হয়ে বিরাজ করুক, আরামসে খাক দাক আর পড়ে থাক। যত খুশি ওর গয়না গড়াক, যত খুশি গঙ্গা স্নান করুক, পূজা অর্চনা করুক, শুধু তার কাছ থেকে দূরে থাকুক। মানব চরিত্রের জটিলতার একটা রহস্য এই যে
ডঙ্গামল যে আনন্দ থেকে লীলাকে বঞ্চিত রাখতে চাইছিলেন, লীলার বেলায় যে আনন্দের প্রয়োজন আছে বলেই মনে করতেন না, নিজে কিন্তু তাই পাবার জন্যে সদা সর্বদা চেষ্টা করে যেতেন। 40 বছরের লীলা হয়ে গেল বুড়ি, অথচ উনি নিজে 43 বছর বয়সেও তরুণ, তারুণ্যের উন্মাদনায় আর উল্লাসে ভরপুর। লীলার প্রতি ছিল তার এক ধরনের অরুচি, আর ওই দুঃখিনী যখন তার ত্রুটিগুলোকে উপলব্ধি করে প্রকৃতির নির্মম আঘাত থেকে রেহাই পাবার জন্য রং আর প্রসাধনের আশ্রয় নিত, তখন বেচারির বুড়ো বয়সের ওসব ন্যাকামি দেখে লালাজির আরও ঘেন্না ধরে যেত। বলতেন, হায় রে লালচ, 7 ছেলের মা হয়েছ, চুলে পাক ধরেছে, মুখখানা জলে ধোয়া ফ্লানেল কাপড়ের মতো কুঁচকে গেছে, তবু এখনো আলতা, সিঁদুর, মেহেদি আর রূপটানের লালসা। মেয়ে মানুষগুলোর স্বভাবটাই কি বিচিত্র! কেন যে সাজগোজের জন্য প্রাণ এত ছটফট করে! বলি, তোমার আর কি চাই? মনটাকে কেন বুঝতে দিচ্ছ না যে যৌবন চলে গেছে? এসব জিনিস ব্যবহার করেও ওকে আর ফিরিয়ে আনা যাবে না। অথচ ওদিকে উনি নিজে কিন্তু যৌবনের স্বপ্নে মশগুল। যৌবনের কামনা বাসনা ওর এখনো তৃপ্ত হয়নি। শীত পড়লে এখনো রসায়ন আর পাক সেবন করে থাকেন। সপ্তাহে 2 বার চুলে কলব লাগান, আর মাঙ্কি গ্ল্যান্ড নিয়ে এক ডাক্তারের সঙ্গে আজকাল চিঠি চাপাটি চালাচ্ছেন। ওকে ইতস্তত করতে দেখে লীলা কাতর কণ্ঠে জিজ্ঞেস করে, বলতে পারো একটু কটার সময় ফিরবে? লালাজি শান্ত গলায় জিজ্ঞেস করেন, তোমার শরীর আজ কেমন? লীলা এ কথার কি জবাব দেবে? যদি বলে খুব খারাপ, তাহলে এই ভদ্রলোকটি হয়তো এখনই বসে পড়ে ওকে কড়া কড়া কথা শুনিয়ে দিয়ে মনের ঝাল ঝাড়বে। আর যদি বলে যে ভালো আছি, তাহলে হয়তো নিশ্চিন্ত হয়ে রাত 2টোর সময় বাড়ি ফিরবে। এই দোটানায় পড়ে ভয়ে ভয়ে বলে, এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু এখন কিছুটা খারাপ লাগছে। তুমি যাও, দোকানের লোকজন সবাই তোমার পথ চেয়ে বসে আছে। হ্যাঁ, তাই বলে দেখো, দোহাই ভগবান, রাত 1টা-2টো যেন বাজিয়ে দিও না। ছেলেরা সব ঘুমিয়ে পড়ে, আমার একটুও ভালো লাগে না, ভয় করে। গলায় ভালোবাসার মধু ঢেলে শেঠজি বলেন, 12টা নাগাদ ঠিক এসে যাব। লীলার মুখখানা মলিন হয়ে ওঠে, বলে, 10টার মধ্যে আসতে পারবে না? 11:30টার আগে কিছুতেই নয়। না, 10:30। বেশ, 11টায়। কথা দিয়ে তো লালাজি চলে গেলেন, কিন্তু রাত 10টায় ওর এক বন্ধু মুজরো শুনতে ডেকে পাঠালো। এই আমন্ত্রণ কেমন করে উনি প্রত্যাখ্যান করেন? কেউ যদি আপনাকে খুব খাতির করে ডাকে আর আপনি যদি তার সে আমন্ত্রণ অস্বীকার করেন, তবে সেটা কেমনতর ভদ্রতা হবে। লালাজি মুজরো শুনতে গেলেন। রাত 2টোর সময় বাড়ি ফিরলেন। চুপি চুপি এসে চাকরকে ডেকে তুলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। লীলা ওর পথ চেয়ে থেকে থেকে প্রতি মুহূর্তে দুঃসহ যন্ত্রণা ভোগ করতে করতে কি জানি কখন একসময় ঘুমিয়ে পড়েছে। ওই অসুখটা শেষ পর্যন্ত বেচারি লীলার প্রাণটাকে নিয়ে তবে ছাড়ল। ওর মৃত্যুতে লালাজির খুব দুঃখ হল। বন্ধুবান্ধবেরা সমবেদনা জানিয়ে তার বার্তা পাঠালো। একটি দৈনিক কাগজ শোক প্রকাশ করে লীলার মানসিক ও ধার্মিক সৎ গুণগুলোকে বেশ অতিশয়োক্তি সহকারে বর্ণনা করল। লালাজি বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানালেন এবং লীলার নামে বালিকা বিদ্যালয়ে 5টি বৃত্তি দেওয়ার ব্যবস্থা করলেন এবং শ্রাদ্ধটা এমন ধুমধামের সঙ্গে করলেন যে এই শহরের ইতিহাসে সে কথা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এদিকে
একটা মাসও কাটতে না কাটতে লালাজির বন্ধুবান্ধবেরা টোপ ফেলতে শুরু করে দিলেন। আর তারই ফল হলো এই যে 6 মাসের বিপত্নিক জীবনের কৃচ্ছ সাধনার পরে উনি আর একটি বিয়ে করে বসলেন। এছাড়া বেচারা কি বা আর করবেন? জীবনে একজন সহচরীর আবশ্যকতা তো রয়েছেই, আর এই বয়সে সেটা তো একান্তই অনিবার্য। যেদিন থেকে নতুন গৃহিণী ঘরে এলো, লালাজির জীবনে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। দোকানের দিকে ওর আজকাল অত টান নেই। পরপর কয়েক সপ্তাহ দোকানে না গেলেও ওর ব্যবসার ক্ষতি হয় না। জীবনকে উপভোগ করার যে শক্তি দিনে দিনে ক্ষীণ হয়ে আসছিল, তা এখন জলের ছিটে পেয়ে সজীব হয়ে উঠল। শুকনো গাছ সবুজ হয়ে উঠল, তাতে নতুন নতুন মুকুল আসতে লাগলো। নতুন মোটর এলো, নতুন সব আসবাব দিয়ে ঘর সাজানো হলো। চাকর বাকরের সংখ্যাও বেড়ে গেল। রেডিও এলো, আর নিত্য নতুন সব উপহার আসতে লাগলো। লালাজির বার্ধক্যের যৌবন যুবা বয়সের যৌবনের চেয়েও প্রখর হয়ে উঠল। বিদ্যুতের আলো যেমন চাঁদের আলোর চেয়েও নির্মল আর মনোরম হয়ে থাকে, এ যেন ঠিক তেমনি। লালাজির বন্ধুবান্ধবেরা তাঁর এই পরিবর্তনে অভিনন্দন জানাতে এলে উনি গর্বভরে বলেন, ভাই, চিরকালই আমি যুবা ছিলাম, চিরকালই যুবা হয়েই থাকব। বার্ধক্য এখানে এলে তার মুখে কালি মাখিয়ে উল্টো গাধার পিঠে চড়িয়ে শহর থেকে বার করে দেব। যৌবন আর বার্ধক্যকে কেন যে লোকে বয়সের সঙ্গে জুড়ে থাকে, বয়সের সঙ্গে যৌবনের ঠিক ততটাই সম্পর্ক যতটুকু সম্পর্ক ধর্মের সঙ্গে আচার অনুষ্ঠানের, টাকা পয়সার সঙ্গে বিশ্বাসের, রূপের সঙ্গে প্রসাধনের। আজকালকার যুবকগুলোকে আপনারা যুবক বলেন? ওদের 1000টা যৌবনের সঙ্গে আমি আমার 1 ঘন্টার যৌবনও বিনিময় করব না। দেখে শুনে মনে হয় ওদের জীবনে যেন কোনো উৎসাহই নেই, কোনো স্বাদ নেই, আহ্লাদ নেই। জীবনটা যেন গলায় লটকানো একটা ঢোল। এ কথাগুলোকেই বাড়িয়ে কমিয়ে উনি আশার হৃদয়পটে অঙ্কিত করতে থাকেন। সবসময় ওকে সিনেমায়, থিয়েটারে আর নৌকায় বেড়াতে নিয়ে যাবার জন্য সাধাসাধি করেন। কিন্তু কি জানি কেন এসব ব্যাপারে আশার লেশমাত্র উৎসাহই নেই। ও যায় বটে, তবে অনেক টাল বাহানা করে। একদিন লালাজি এসে বলেন, চলো আজ বজরায় চড়ে নদীতে বেরিয়ে আসি। বর্ষাকাল, নদী কানায় কানায় ভরা। পুঞ্জ পুঞ্জ মেঘমালা আন্তর্জাতিক সেনাদলের মতো রং বেরঙের উর্দি পরে আকাশে কুচকাওয়াজ করে চলেছে। রাস্তা দিয়ে লোকে মল্লার আর 12 মাসা গাইতে গাইতে যাচ্ছে। বাগানে বাগানে দোলনা টাঙানো। আশা নিস্পৃহ কণ্ঠে বললে, আমার তো ইচ্ছে করছে না। মৃদু অনুযোগ করে লালাজি বলেন, তোমার মনটা কেমন তরুপ যে আমোদ আহ্লাদ ভালো লাগে না? চলো নদীতে একটুখানি বেরিয়ে দেখো। সত্যি বলছি, বজরায় করে বেড়াতে খুব মজা লাগবে। আপনি যান, আমার কত কাজ পড়ে রয়েছে। কাজ করার জন্য লোক রয়েছে, তুমি কেন কাজ করবে? ঠাকুর ভালো তরকারি রাঁধতে পারে না, খেতে বসলে আপনি না খেয়ে উঠে যাবেন। আশা তার অবসর সময়ের বেশিরভাগই লালাজির জন্য রকমারি খাবার তৈরি করতে কাটিয়ে দেয়। সে শুনেছে একটি বিশেষ বয়স পেরিয়ে গেলে পুরুষ মানুষের জীবনে সবচেয়ে বড় সুখ অবশিষ্ট থাকে শুধুমাত্র রসনার স্বাদে। লালাজির মনটা খুশি হয়ে ওঠে। ভাবেন, আশা ওকে কতখানি ভালোবাসে যে তাঁরই সেবার জন্য নদীতে বেড়াতে যেতে পর্যন্ত চাইছে না। অথচ লীলা ছিল বলতে না বলতেই যাবার জন্য এক পায়ে খাড়া। কোনো মতে ওর হাত থেকে মুক্তি পেতে হতো। খামোখা ঘাড়ে চেপে বসে সব মজা বরবাদ করে দিত। অনুরাগ ভরা অনুযোগ করে লালাজি বলেন,
তোমার মনটাও বিচিত্র। একদিন তরকারি না হয় বিস্বাদ হলোই বা, তাতে এমন কি অনর্থ হবে? তুমি তো আমাকে একেবারে নিষ্কর্মা করে তুলেছ। তুমি না গেলে আমিও যাব না। আশা যেন গলা থেকে ফাঁস ছাড়ানো মতো করে বলে, আপনিও তো এখানে ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মেজাজটাকে বিগড়ে দিচ্ছেন। এটা অভ্যাসে দাঁড়িয়ে গেলে সংসারের কাজকর্ম কে করবে? সংসারের কাজকর্মের একরত্তি পরোয়াও আমি করি না, এক চুলো না। আমি চাই তোমার মেজাজটা বিগড়ে যাক, আর তুমি সংসারের এই জাঁতাকল থেকে দূরে থাকো। আর তুমি বারবার আমাকে আপনি আপনি করে বলছো কেন? আমি চাই তুমি আমাকে তুমি বলবে, তুই বলবে, বকুনি দেবে, দাপট দেখাবে। তুমি তো আমাকে আপনি আপনি বলে দেবতার সিংহাসনে বসাচ্ছ। আমার ঘরে আমি দেবতা নয়, চঞ্চল বালক হয়ে থাকতে চাই। আশা হাসবার চেষ্টা করে বলে, আমি আপনাকে তুমি বলবো? তুমি তো বলে সমানে সমানে, বড়দের বলা যায় নাকি? মুনিম লাখ টাকা লোকসানের খবরও যদি শোনাতো, তাতেও হয়তো লালাজির এতটা দুঃখ হতো না যত না দুঃখ হয় আশার এ কথাগুলো শুনে। সমস্ত উৎসাহ, সমস্ত উল্লাস যেন এক নিমেষে নিভে যায়। মাথায় তেরছা করে বসানো ফুলের নকশা কাটা টুপি, গলার গেরুয়া রঙের চুনট করা সিল্কের চাদর, সোনার বোতাম লাগানো মলমলের জরিদার পাঞ্জাবি, এসব সাজগোজ তাঁর কাছে হাস্যকর ঠেকে। সব নেশা যেন কোন এক মন্ত্র বলে উবে যায়। হতাশ হয়ে বলেন, তুমি তাহলে যাবে কি যাবে না? আমার ইচ্ছে করছে না। তাহলে আমিও কি যাব না? আপনাকে আমি তো যেতে নিষেধ করছি না। আবার আপনি? আশা যেন ভেতর থেকে জোর করে বলে, তুমি। বলেই ওর মুখমণ্ডল লজ্জায় আরক্ত হয়ে ওঠে। হ্যাঁ, এমনি করেই তুমি বলবে। তুমি যাবে না? যদি বলি তোমাকে যেতে হবে তাহলে? তাহলে যাব। আপনার আদেশ পালন করা আমার ধর্ম। লালাজি আদেশ দিতে পারেন না। আদেশ এবং ধর্ম কথা দুটো ওর কানে যেন কাঁটার মতো বেঁধে। চোটে মোটে বেরিয়ে যান। দেখে আসার মায়া হয়। বলে, তাহলে কখন ফিরবে? আমি যাচ্ছি না। বেশ, চলো, আমিও যাচ্ছি। যেদি বালক যেমন কান্নাকাটি করে তার ঈপ্সিত বস্তুটিকে পেয়েও সেটাকে পা দিয়ে ঠেলে দেয়, ঠিক তেমনি করে মুখ গোমড়া করে লালাজি বলেন, তোমার ইচ্ছে না করলে যেও না, আমি জোর করছি না। আপনি না, তুমি রাগ করবে। আশা গেল বটে, তবে সানন্দে নয়। আটপৌরে যে শাড়ি পরনে ছিল তা পরেই যাওয়ার জন্য তৈরি হলো। না একখানা সুন্দর শাড়ি, না জড়োয়া গয়না, না কোনো প্রসাধন, যেন এক বিধবা। এসব দেখলেই লালাজি মনে মনে চটে যান। বিয়ে করেছেন জীবনের আনন্দ উপভোগের জন্য, টিমটিম করা বাতিতে তেল ঢেলে তাকে আরো উজ্জ্বল করে তোলবার জন্য। প্রদীপের আলো যদি উজ্জ্বলই না হলো, তো তাতে তেল ঢেলে কি লাভ? কি জানি কেন যে এর মনটা এত শুষ্ক আর নীরস, যেন এক ঊষর বৃক্ষ। যতই তাতে জল ঢালো, সবুজ কিশলয়ের দর্শন মিলবে না। জড়োয়া গয়নায় ভর্তি সব বাক্স সামনে খোলা। কত না কত জায়গা থেকে আনানো, দিল্লি থেকে, কলকাতা থেকে, ফ্রান্স থেকে কত কত দামি দামি সব শাড়ি। দুই একখানা নয়, শয়ে শয়ে। কিন্তু সেসব শুধুই সিন্ধুকে পোকায় কাটার জন্যে। গরিব ঘরের মেয়েদের এই হলো দোষ। ওদের দৃষ্টি সবসময় সংকীর্ণ, ছোট। না পারে খেতে, না পারে পড়তে, না পারে দিতে। গুপ্তধনও যদি ওরা পায়, তবু এ কথাটাই ভেবে মরবে যে খরচ করব কি করে।
নদীতে বেড়ানো হয় বটে, কিন্তু তাতে বিশেষ আনন্দ হয় না। কয়েক মাস ধরে আশার মনের স্বাদ আহ্লাদকে জাগিয়ে তোলার ব্যর্থ চেষ্টা করে লালাজি বুঝে নেন যে এর জন্মটাই শোকে ভরা। তবু হাল ছাড়েন না। এমন কারবারে মোটা টাকা লাগানোর পরে উনি তা থেকে সবচেয়ে বেশি মুনাফা করার ব্যবসা বৃত্তিকে কেমন করে ত্যাগ করেন? আমোদ প্রমোদের নতুন নতুন পরিকল্পনা করা হয়। গ্রামোফোন যদি বিগড়ে যায়, না গায়, কিংবা সেটা থেকে যদি পরিষ্কার আওয়াজ না বের হয়, তাহলে ওটাকে মেরামত করা দরকার। ওটাকে তুলে রেখে দেওয়া তো বোকামি। এদিকে রান্নার বুড়ো ঠাকুরটি হঠাৎ অসুস্থ হয়ে বাড়ি চলে গেছে। তার জায়গায় তার 17-18 বছরের জোয়ান ছেলেটি এসেছে। ছেলেটি একটু অদ্ভুত ধরনের গিঁউ, একেবারে ক্যাবলাকান্ত, হাঁদারাম, কিছুই জানে না। রুটি এক একখানা করে এক এক রকম। হ্যাঁ, একটা জায়গায় সবগুলি সমান, সব কটার মাঝখানটা মোটা, ধারগুলো পাতলা। ডাল কোনোদিন এত পাতলা যেন চা, আবার কোনোদিন এত ঘন যেন দই। নুন কোনোদিন এত কম যে একদম পানসে, আবার কোনোদিন এমন বেশি যে একেবারে নুন খর। আশা মুখ হাত ধুয়ে রান্নাঘরে গিয়ে ঢোকে আর এই হাঁদাকান্তকে রান্না শেখায়। একদিন সে বলে, তুমি কেমনতর অপদার্থ যুগল! এতখানি বয়স পর্যন্ত তুমি কি ঘোড়ার ঘাস কেটেছ যে রুটিটা পর্যন্ত বানাতে পারো না? যুগল ছলছল চোখে বলে, বউ ঠাকুরন, আমার বয়সটাই বা কি হয়েছে, এই তো মোটে 17 পুরল। ওর কথা শুনে আশার হাসি পেয়ে যায়। বলে, রুটি বানানো শিখতে কি 5-10 বছর লাগে? একটা মাস আপনি শিখিয়ে দিন বউ ঠাকুরন, তারপর দেখবেন আমি আপনাকে কেমন রুটি করে খাওয়াই। খেয়ে আপনার মনটা খুশি হয়ে যাবে। যেদিন আমি রুটি বানাতে পারবো সেদিন কিন্তু আপনার কাছ থেকে একটা পুরস্কার নেব। তরকারি তো এখন আমি একটু একটু রাঁধতে পারি, তাই না? আশা আশকারা দেওয়া হাসি হেসে বলে, তরকারি নয়, ছাই করতে পারো। এই কালকেই তো নুন এত বেশি ছিল যে খাওয়াই গেল না, কাঁচা মশলার গন্ধ বেরোচ্ছিল। কাল আমি যখন তরকারি রাঁধছিলাম তখন তো কই আপনি এখানে ছিলেন না। ও, আমি এখানে বসে থাকবো, তাহলে গিয়ে তোমার তরকারি রান্না ভালো হবে? আপনি বসে থাকলে আমার মাথা ঠিক থাকে। যুগলের সোজা সরল কথা শুনে আশার খুব হাসি পায়। হাসি চেপে রাখতে চায় সে, কিন্তু তা এমনভাবে বেরিয়ে আসে যেন ভরা বোতল উপুর করে ধরেছে। আর আমি না থাকলে? আপনি না থাকলে মাথাটা আপনার ঘরের দরজার সামনে বসে থাকে, ওখানে বসে বসে কপাল চাপড়ে কাঁদে। আশা হাসি চেপে জিজ্ঞেস করে, কেন কপাল চাপড়ে কাঁদে কেন? ও কথা জানতে চাইবেন না বউ ঠাকুরন, ওর সব কথা আপনি বুঝবেন না। আশা ওর মুখের দিকে প্রশ্ন ভরা চোখে তাকায়। অর্থ কিছুটা তো বোঝে, তবু না বোঝার ভান করে। তোমার বাবা এলে তুমি তো চলে যাবে। তা নয় তো কি করব বউ ঠাকুরন, এখানে যদি কোনো কাজ দেন তো থাকবো, আমাকে মোটর চালাতে শিখিয়ে দিন, আপনাকে আমি মোটরে করে রোজ খুব বেরিয়ে আনবো। না না বউ ঠাকুরন, আপনি সরে যান, কড়াই আমি নামিয়ে নেব। এমন সুন্দর শাড়িখানা আপনার যদি কোথাও দাগ লেগে যায় তো কি হবে? আশা কড়াই নামাচ্ছিল, যুগল ওর হাত থেকে সাঁড়াশিটা কেড়ে নিতে চায়। সরো সরো, হাঁদারাম কোথাকার, কড়াইটা যদি পায়ে পড়ে তো মাসের পর মাস পড়ে পড়ে কাঁদবে। যুগলের মুখখানা কালো হয়ে যায়। মুচকি হেসে আশা বলে, আরে
মুখখানা কেন বেজার হয়ে গেল বাবুর? যুগল কাঁদো কাঁদো মুখে বলে, বউ ঠাকুরন, আপনি বকাবকি করলে বুকটা আমার ভেঙে যায়। হুজুর যতই ধমক ধমক দেন না কেন, আমার মোটেই দুঃখ হয় না। আপনি চোখ রাঙালেই আমার বুকের রক্ত হিম হয়ে যায়। আশা সান্ত্বনা দিয়ে বলে, আমি তো তোমাকে বকিনি, শুধু তো বললাম যে কড়াইটা যদি পায়ের উপর পড়ে তাহলে কি হবে। হাত তো আপনারও, আপনার হাত থেকে যদি ফসকে পড়ে তাহলে? লালা ডঙ্গামল রান্নাঘরের দরজায় এসে বললেন, আশা, একটু এদিকে এসো তো, দেখে যাও তোমার জন্য কত সুন্দর সুন্দর টব এনেছি, তোমার ঘরের সামনে রাখা হবে। তুমি এখানে এই ধোঁয়াকালির মধ্যে কেন হয়রান হচ্ছ? ও বেটাকে বলে দাও তাড়াতাড়ি করে ঠাকুরকে আসতে বলুক, তা নইলে আমি অন্য লোক দেখে নেব। ঠাকুরের অভাব নেই, কতদিন আর রেয়াত করব। গাধাটার একটুও কাণ্ডজ্ঞান নেই। শুনছিস রে যুগল, লিখে দে আজ তোর বাপকে। উনুনে তাওয়া চাপানো, আশা রুটি বেলতে ব্যস্ত। যুগল তাওয়াতে রুটি সেঁকার জন্য বসে আছে। এমন অবস্থায় আশা কি করে টপ দেখতে যায়? বলে, যুগল, রুটি বেলতে গেলে তেড়া বাঁকা হয়ে যাবে। লালাজি চোটে মোটে বলে, রুটি তেড়া বাঁকা করলে বেটাকে তাড়িয়ে দেব। আশা ও কথা কানে না তুলে বলে, 5-10 দিনের মধ্যে শিখে নেবে, তাড়াবার দরকার কি? এসে দেখিয়ে দিয়ে যাও টবগুলোকে কোথায় রাখবে। বলেছি তো, রুটিগুলো বেলেই আসছি। না, আমি বলছি রুটি তুমি বেলবে না। আপনি তো খামোখা জেদ করছেন। লালাজি থ মেরে যান। এমন রুক্ষ ভাষায় আশা কোনোদিন ওর সঙ্গে কথা বলেনি। ওর কথার মধ্যে শুধু রুক্ষতাই নয়, তিক্ততাও রয়েছে। লজ্জিত হয়ে চলে যান। ওর এত রাগ হয় যে ইচ্ছে করে টবগুলোকে ভেঙে চুরমার করে ফেলেন আর গাছগুলোকে উনুনে ছুঁড়ে ফেলে দেন। ভয়ে ভয়ে যুগল বলে, আপনি যান বউ ঠাকুরন, বাবু রেগে যাবেন। বক বক করো না, চটপট রুটি সেঁকো, নইলে তাড়িয়ে দেওয়া হবে। আর আজ আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে জামা কাপড় কিনে এনো। ভিখিরির মতো ঘুরে বেড়াও কেন? চুলগুলো এত বড় বড় কেন রেখেছ? নাপি তো জোটে না তোমার? যুগল পরিণামের কথা চিন্তা করে বলে, জামা কাপড় যদি বানাই তাহলে বাবাকে টাকা পয়সার কি হিসেব দেব? আরে পাগল, আমি মাইনের টাকা থেকে বানাবার কথা বলছি না, আমার কাছ থেকে টাকা নিয়ে নিও। যুগল চালাকির হাসি হাসে, আপনি যদি দেন তো ভালো জামা কাপড় নেব, মলমলের পাঞ্জাবি, খদ্দরের ধুতি, সিল্কের চাদর, ভালো চপ্পল। মিষ্টি হাসি হেসে আশা বলে, আর যদি নিজের পয়সা খরচ করে বানাতে হয় তাহলে জামা কাপড় বানাতে যাব কেন? বড্ড চালাক তো তুমি। যুগল তার বুদ্ধিমত্তা জাহির করে বলে, লোকে নিজের বাড়িতে শুকনো রুটি খেয়ে শুয়ে থাকে, কিন্তু নিমন্ত্রণ বাড়িতে গিয়ে তো ভালো ভালো মিষ্টিই খায়। সেখানেও যদি শুকনো রুটি মেলে তাহলে সে নিমন্ত্রণ খেতে যাবেই না। ওসব আমি জানি না। মোটা কাপড়ের একটা জামা বানিয়ে নিও আর একটা টুপি বানিয়ে নিও, আর চুল কাটানোর জন্য 2 আনা পয়সা বাড়তি নিয়ে নিও। যুগল অভিমান ভরে বলে, থাক, আমার চাই না। ভালো জামা কাপড় পরে বেরুলে আপনার কথা মনে পড়বে, বাজে জামা কাপড় পরলে তো মনটা আরো খারাপ হবে। তুমি তো বড্ড স্বার্থপর, মুখতে কাপড় নেবে আবার ভালোও নেবে। এখান থেকে যাবার সময় আপনার একখানা ফটো আমাকে দেবেন। আমার ফটো নিয়ে কি করবে? আমার ঘরে টাঙিয়ে রাখবো, রোজ দেখব
ওই যে শাড়িটা কাল যেটা পরেছিলেন ও শাড়িটাই পরে তুলবেন, আর ওই মুক্তোর মালাটাও পরবেন। খালি গলা দেখতে আমার ভালো লাগে না। আপনার কাছে তো অনেক গয়না আছে, পরেন না কেন ওগুলো? গয়না তোমার খুব ভালো লাগে? খুব। লালাজি আবার এসে বিরক্ত কণ্ঠে বলেন, এখনো তো রুটি হলো না রে যুগল। কাল থেকে বেটা তুই নিজে যদি ভালো করে রুটি করতে না পারিস তাহলে তোকে আমি দূর করে দেব। আশা তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খুব খুশি মনে লালাজির সঙ্গে টপ দেখতে যায়। মুখে এখন ওর খুশির জৌলুস, কথাতেও যেন মধু মাখানো। লালাজির সব রাগ জল হয়ে যায়। লুব্ধ চোখে সে টপগুলোকে দেখে, বলে, এই টপগুলোর একটাও আমি ছাড়ব না, সব কটা আমার ঘরের সামনে থাকবে, সব। কি সুন্দর সুন্দর কাজ, বাহ, এগুলোর নাম বলে দাও না। লালাজি ঠাট্টা করেন, সব টপ নিয়ে কি করবে? 5-10টা পছন্দ করে নাও, বাকিগুলো আমি বাইরে রেখে দেব। না মশাই, না, আমি একটাও দেব না, সব কটা এখানেই থাকবে। বড্ড লোভী তো তুমি। লোভী তো লোভী, আপনাকে একটাও আমি দেব না। 2-4টে তো অন্তত দিও, এত খেটে খুটে এনেছি। না মশাই, এর থেকে একটাও পাওয়া যাবে না। পরদিন গয়না টয়না পরে ফিরোজা রঙের শাড়ি গায়ে খুব সেজেগুজে আশা যখন বের হয়, দেখে লালাজির চোখে চমক খেলে যায়। ভাবেন, তাঁর প্রেমের জাদু অবশ্যই আজকাল কিছু কিছু কাজ করতে শুরু করেছে। তা নইলে উনি বারবার আগ্রহ করা সত্ত্বেও, বারবার এত মিনতি করা সত্ত্বেও আশা কোনোদিন গয়না পরেনি। মাঝে সাঝে মুক্তোর মালাটা গলায় দেয় বটে, তাও নিরাসক্তভাবে। আজ অলংকারে নিজেকে সাজিয়ে ওর খুশির সীমা নেই। হাবে ভাবে যেন বলছে, দেখো আমি কত সুন্দর। বন্ধ কলি যেন প্রস্ফুটিত হয়েছে। গায়ে নেশা চাপে। উনি চাইছেন যেন ওর বন্ধু বান্ধবেরা এসে এই সোনার প্রতিমাকে দর্শন করে তাদের চক্ষু শীতল করে এবং দেখে উনি কতটা সুখী, সন্তুষ্ট এবং প্রসন্ন। যে বিরোধীরা বিয়ের সময় নানা রকমের আশঙ্কা প্রকাশ করেছিল, ওরা আজ এসে চোখ মেলে তাকিয়ে দেখুক ডঙ্গামল কত সুখী। বিশ্বাস, অনুরাগ এবং অভিজ্ঞতা কি অদ্ভুত কাজ করেছে। লালাজি প্রস্তাব করেন, চলো না, কোথাও থেকে একটু ঘুরে বেরিয়ে আসি, বড় সুন্দর হাওয়া বইছে। আশা এখন কি করে যায়? এখনই ওকে রান্নাঘরে গিয়ে ঢুকতে হবে। সেখান থেকে প্রায় 12টা-1টায় ছুটি মিলবে। তারপর ঘরকন্যার আর সব কাজ এসে ঘাড়ে চাপবে। বেরিয়ে টেরিয়ে ঘর সংসারে কাজের 12টা বাজিয়ে দেবে নাকি? শেঠজি ওর হাতখানা হাতে নিয়ে বলেন, না, তোমাকে আজ আমি রান্নাঘরে ঢুকতে দেব না। ঠাকুর রাঁধলে কিচ্ছু খেতে পারবে না। তাহলে আজ ওর বিপদ আছে। আশার মুখ থেকে সেই প্রফুল্লতা মিলিয়ে যেতে থাকে। মনটাও উদাস হয়ে যায়। একটা সোফায় শুয়ে পড়ে বলে, আজ কি জানি কেন বুকটাতে একটু ব্যথা করছে। এমন ব্যথা আগে কোনোদিন হতো না। শেঠজি ভয় পেয়ে যান। কখন থেকে হচ্ছে ব্যথাটা? হচ্ছে তো কাল রাত থেকেই, তবে কিছুটা কমে গিয়েছিল, এখন আবার হচ্ছে, থেকে থেকে সূচের মতো বিঁধছে। একটা কথা মনে হতে শেঠজি মনে মনে খুশি হয়ে ওঠেন। বড়িগুলো তাহলে আজকাল কাজ দিচ্ছে। রাজবৈদ্যমশাই বলেছিলেন বটে যে একটু বুঝে শুনে এগুলো সেবন করবেন। হবেই বা না কেন, খানদানি বৈদ্য। ওর বাবা ছিলেন বেনারসের মহারাজার চিকিৎসক। পুরনো আর পরীক্ষিত সব ব্যবস্থাপত্র রয়েছে ওর কাছে। লালাজি জিজ্ঞেস করেন,
তাহলে রাত থেকেই এই ব্যথাটা হচ্ছে? তুমি তো আগে বলনি আমাকে। বৈদ্যমশাইয়ের কাছ থেকে কিছু একটা ওষুধ তাহলে আনিয়ে দিতাম। ভেবেছিলাম আপনা থেকে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি বাড়ছে। কোথায় হচ্ছে ব্যথাটা? দেখি তো একটু। ফোলে টোলে নি তো? শেঠজি আশার আঁচলের দিকে হাত বাড়ান। আশা লজ্জা পেয়ে মাথা হেঁট করে, বলে, তোমার এসব ঠাট্টা তামাশা আমার ভালো লাগছে না। এইদিকে আমার প্রাণ যাচ্ছে, আর তোমার কিনা ঠাট্টা মনে আসছে। যাও, গিয়ে কিছু একটা ওষুধ টষুধ এনে দাও। রায়বাহাদুর উপাধি পেলে উনি যত না খুশি হতেন, আপন পুরুষত্বের এই ডিপ্লোমা পেয়ে শেঠজি তার চেয়েও অনেক বেশি খুশি হন। এই বিজয়ের ঢাকঢোল না পিটিয়ে উনি কি করে শান্তিতে থাকেন? ওর বিয়ে করা নিয়ে যারা বিরূপ সব মন্তব্য করেছিল, তাদের দু কথা শুনিয়ে দেবার কত ভালো সুযোগ এসেছে, আর তাও এত তাড়াতাড়ি। প্রথমে যান পণ্ডিত ভোলানাথের কাছে। গিয়ে কপাল চাপড়ে বলেন, ভাই, আমি তো বড় বিপদে পড়ে গেছি। কাল থেকে ওর বুকে ব্যথা হচ্ছে, আমারও কিছু মাথায় আসছে না। বলছে এমন ব্যথা নাকি আগে কোনোদিন হয়নি। ভোলানাথ তেমন কিছু একটা সহানুভূতি দেখায় না। ওর ওখান থেকে উঠে শেঠজি তাঁর আর এক বন্ধু লালা ফাগমলের কাছে যান। গিয়ে তাকেও প্রায় একইভাবে দুঃখের কথা শোনান। ফাগমল বড় বদমাস। মুচকি হেসে বলে, আমার তো মনে হচ্ছে এসব আপনার কীর্তি। শেঠজি আহ্লাদে আটখানা। বলেন, আমি মরছি আমার জ্বালায়, আর তুমি ঠাট্টা করছো? একটুও মনুষ্যত্ব নেই তোমার মধ্যে। আমি ঠাট্টা করছি না, এতে ঠাট্টার কি বা আছে? উনি হলেন কচি বউ, কোমলাঙ্গী, আর আপনি হলেন গিয়ে পাকা লেঠেল, কুস্তির পালোয়ান। এ কথা যদি সত্যি না হয় তো আমার গোঁফ ছেটে ফেলবো। শেঠজির চোখ দুটো ঝকঝক করে ওঠে। মনে যৌবনের উচ্ছ্বাস প্রবল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে মুখে যৌবনের আভা ফুটে ওঠে। বুকটা যেন বেড়ে ওঠে। চলতে গিয়ে ওর পদক্ষেপ আরও বেশি দৃঢ়ভাবে মাটিতে পড়তে থাকে। মাথার টুপিটাও কি জানি কেমন করে তেরছা হয়ে যায়। সারা শরীরে যেন যৌবন ছলছল করছে। আশার আপাদমস্তক ঝলমল করছে দেখে যুগল বলে, হ্যাঁ বউ ঠাকুরন, আপনি এমনি করে সেজেগুজে থাকবেন। আপনাকে আজ আমি উনুনের কাছে আসতে দেব না। নয়নবান হেনে আশা বলে, কেন? আজ এই নতুন হুকুম কেন? আগে তো কোনোদিন তুমি মানা করনি। আজকের ব্যাপার আলাদা। শুনি তো একটু, কি ব্যাপার? আমার ভয় হচ্ছে আপনি না রাগ করেন। না না, বলো তুমি, রাগ করব না। আজ আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। লালা ডঙ্গামল বহুবার আশার রূপ যৌবনের স্তুতি করেছেন, কিন্তু তাঁর সে প্রশংসার মধ্যে আশা একটি কৃত্রিমতার গন্ধ পেত। ওর মুখ থেকে কথাগুলো শুনলে মনে হতো যেন একজন পঙ্গু দৌড়বার চেষ্টা করছে। যুগলের এই কথাগুলোর মাঝে রয়েছে একটা উন্মাদনা, একটা নেশা, একটা আঘাত। আশার সারা দেহের শিহরণ জাগে। আমার উপর তোমার নজর লেগে যাবে যুগল। অমন করে আমাকে কেন তাকিয়ে দেখছো? এখান থেকে যেদিন চলে যাব আপনার কথা খুব করে মনে পড়বে। রান্না বান্না সেরে তুমি সারাদিন কি করো? দেখাই মেলে না। বাবু থাকেন তাই যাই না। তাছাড়া আমাকে তো এবার জবাব দিয়ে দেওয়া হচ্ছে। দেখি ভগবান কোথায় নিয়ে যান। আশার মুখভাব কঠোর হয়ে ওঠে। বলে,
কে তোমাকে জবাব দিচ্ছে? বাবুই তো বলেন তোকে তাড়িয়ে দেব। তোমার কাজ তুমি করে যাও, কেউ তাড়াবে না। আজকাল তো তুমি রুটিও ভালো করতে পারছো। বাবুর বড় বদমেজাজ, 2-4 দিনের মধ্যে ওর মেজাজ ঠিক করে দিচ্ছি। আপনার পাশে যখন হাঁটেন দেখে মনে হয় আপনার বাবা। তুমি তো বড্ড ঠোঁট কাটা, খবরদার মুখ সামলে কথা বলবে। কিন্তু অপ্রসন্নতার এই পাতলা আবরণ ওর মনোরহস্যকে চেপে রাখতে পারে না। আলোর মতো তা ভেতর থেকে ফুটে বেরিয়ে পড়ে। যুগল আগের মতো নির্ভীকভাবে বলে, আমার মুখটাকে না হয় বন্ধ করে দেবেন, কিন্তু এখানে তো সবাই তাই বলে। আমার বিয়েটা যদি কেউ 50 বছরের বুড়ির সঙ্গে দেয়, তাহলে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব। হয় নিজে বিষ খেয়ে মরব, না হয় ওকে বিষ খাইয়ে মেরে ফেলব। ফাঁসিই তো হবে। আশা তার কৃত্রিম ক্রোধ বজায় রাখতে পারে না। যুগল তার হৃদয় বীণার তারগুলোয় এমন আঘাত করেছে যে অনেক চেষ্টা করেও সে তার মনের বেদনাকে চেপে রাখতে পারে না। সে বেদনা বেরিয়েই আসে। বলে, কপাল বলে তো একটা কথা আছে। অমন কপাল চুলোয় যাক। দাঁড়াও, তোমার বিয়েটা একটা বুড়ির সঙ্গেই দেব, দেখে নিও। আমিও তাহলে বিষ খাবো, দেখে নেবেন। কেন? বুড়ি তোমাকে জোয়ান বউয়ের চেয়েও বেশি ভালোবাসবে, বেশি আদর যত্ন করবে, তোমাকে ঠিক পথে চালাবে। ও সব মায়ের কাজ। বউ যে কাজের জন্য সে কাজেরই জন্য। বউ তাহলে কি কাজের জন্যে? মোটরের আওয়াজ শোনা যায়। কি জানি কেমন করে আশার মাথার আঁচলখানি খসে কাঁধে এসে পড়ে। তাড়াতাড়ি করে আঁচল টেনে সে মাথায় তুলে দেয়, দিয়ে তার ঘরের দিকে ছুটে যেতে যেতে বলে, লালাজি খেয়ে দিয়ে চলে গেলে এসো। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।